শুভেচ্ছা, আমন্ত্রণ 23 জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মশালা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস। ইলিয়াস, প্রশিক্ষণ কর্মশালায় কারা যোগ দিয়েছেন জানাবেন? ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে কিন্তু আজকে সকাল থেকেই ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। অর্থাৎ যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা বেশিরভাগই বিভিন্ন স্কুল কলেজের এবং শিক্ষক, এবং এছাড়াও যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা কিন্তু নির্বাচন কর্মকর্তারা। অর্থাৎ ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদের লক্ষ্যে কিন্তু তাদের যে কার্যক্রম, অর্থাৎ সেটি লক্ষ্যে কিন্তু তারা এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে রয়েছি। সদর উপজেলায় থেকে 300 জনকে কিন্তু প্রশিক্ষণের আওতায় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, এবং তাদের মধ্যে যারা তথ্য সংগ্রহকারী রয়েছেন, তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার 55 জনকে কিন্তু এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। আজকে সকাল থেকে, অর্থাৎ সকাল 9টা থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা দেখেছি ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয় এবং জেলা নির্বাচন কার্যালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা কিন্তু এই প্রশিক্ষণ কর্মশালায় এসে যোগ দিয়েছেন, এবং যারা প্রশিক্ষণার্থী আছেন তাদেরকে কিন্তু নানাভাবে তারা কিভাবে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে এবং সঠিক উপায়ে কিভাবে তথ্য সংগ্রহ করা যাবে সেই কলাকৌশলগুলো তারা শিখিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, জানতে চাই ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন আব্দুর রহিম, একটু জানতে চাই এই যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সেটা কবে নাগাদ শেষ হবে এবং প্রশিক্ষণার্থীদেরকে আসলে কি কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? যে আমাদের এই প্রশিক্ষণ আজকে থেকে শুরু হচ্ছে এবং 19 তারিখের মধ্যে আমরা প্রশিক্ষণ শেষ করব। মূলত প্রশিক্ষণার্থীদেরকে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আমাদেরকে এখানে যে নির্বাচন কমিশনের বিভিন্ন পরিপত্র এবং আইন বিধিমালা আছে সেটির উপরে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যে তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে তথ্য সংগ্রহ করে এবং সুপারভাইজারদের যে দায়িত্ব কর্তব্য সেই কাজটি যেন তারা সঠিকভাবে পরিপালন করতে পারে সুন্দর একটি ভোটার তালিকা প্রণয়নের জন্য। অনেকে আশঙ্কা করছেন যে যদি কোনো কারণে রোহিঙ্গারা ভোটার তালিকায় এসে যায়, সেই বিষয়ে আপনারা সতর্ক আছেন কিনা? জি, আমরা এই বিষয়ে আমরা সদা তৎপর আছি। বিশেষ করে এবার আমরা যে নির্দেশনা দিচ্ছি যে নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অবশ্যই বাবা মার এনআইডি নাম্বার বা বাবা মার এনআইডির কপি নিতে হবে এবং যাচাই করতে হবে, প্রথমে একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের যে জন্ম সনদ আছে অনলাইন জন্ম সনদ, সেটাও আমরা কি করব, অবশ্যই এটা ভেরিফিকেশন করব। অর্থাৎ এই 3টে ভেরিফিকেশনের পরে তারপরে সে নতুন ভোটার তালিকা তাদেরকে তথ্য ফর্ম এন্ট্রি করা হবে এবং তাদের রেজিস্ট্রেশন করা হবে। ধন্যবাদ। তিনি আসলে বলছিলেন যে কোনোভাবেই যেন রোহিঙ্গা সহ এবং যারা আসলে ভোটার তালিকার যোগ্য না তারা যেন কোনোভাবেই ভোটার তালিকার অন্তর্ভুক্ত না হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তাদের অনেকগুলো কাগজপত্র, অর্থাৎ বাবা মায়ের এনআইডি কার্ড এবং যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন তাদের জন্ম নিবন্ধন সহ অনেকগুলো কিন্তু কাগজপত্র দেখে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এখানে যারা প্রশিক্ষণার্থী রয়েছেন, যদি আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা জানতে চাই যে এই সকাল থেকে প্রশিক্ষণ হচ্ছে, আপনাদেরকে আসলে এই প্রশিক্ষণ থেকে আপনারা কি কি জানতে পারছেন ইতিমধ্যে? জি জি আমি এবার ফার্স্ট একদম নতুন, তো স্যার এই প্রশিক্ষণটা কিছুক্ষণ আগে 9টার দিকে শুরু করছে। এর মধ্যে আমরা যে রোহিঙ্গা সম্পর্কে জানতে পারলাম, যাতে বিশেষ করে রোহিঙ্গারা যে আসছে ওদের যদি বাবা মার আইডি কার্ড না থাকে ওদেরকে মানে ঢুকানো যাবে না, নেওয়া যাবে না। স্যার এটাই আর কি বলছে। আজকে থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে 19 তারিখ পর্যন্ত। অর্থাৎ 20 তারিখ থেকেই কিন্তু ঘরে ঘরে গিয়ে যারা প্রশিক্ষণার্থী রয়েছেন তথ্য সংগ্রহকারী তারা কিন্তু তথ্য সংগ্রহ করবেন, এবং সেই বিষয়টি কিন্তু আঞ্চলিক নির্বাচন কার্যালয় এবং জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা যারা আছেন সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আজকে সদর উপজেলার যারা ভোটার তালিকা তথ্য সংগ্রহ করবেন ভোটারদের, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং
এবং আগামীকাল মুক্তাগাছা, এভাবেই পর্যায়ক্রমে কিন্তু ময়মনসিংহের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এভাবে প্রশিক্ষণের আওতায় প্রশিক্ষণার্থী তথ্য সংগ্রহকারী যারা আছেন তাদের সকলকে কিন্তু আনা হবে। অর্থাৎ এখানে অনেকেই রয়েছেন যারা একেবারেই নতুন, তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন এবং তাদেরকে কিন্তু আজকে দিনভর কিন্তু তাদেরকে কিভাবে তথ্য সংগ্রহ করা হবে, বাড়ি বাড়ি গিয়ে কিভাবে তথ্য সংগ্রহ করবেন সেই বিষয়ে কিন্তু খুঁটিনাটি বোঝানো হবে। সেই বিষয়টি কিন্তু নিশ্চিত। আমরা দেখেছি যে এই প্রশিক্ষণকে ঘিরে কিন্তু বিগত কয়েকদিন ধরেই কিন্তু নির্বাচন কর্মকর্তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং তারা এই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে অন্যান্য বছর এবং যখন জাতীয় সংসদ নির্বাচন সামনে আসে তারা কিন্তু একটি সময় পেয়ে থাকেন, অনেক দিন নিয়ে কিন্তু তারা ঘরে ঘরে ভোটার তালিকা হালনাগাদের সুযোগ পেয়ে থাকেন, কিন্তু এই বছর তারা 6 মাসের মধ্যেই কিন্তু তারা সেই কাজটি সম্পূর্ণ করবেন এবং তারা সেই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যেন কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে যেন এই ভোটারদের তথ্য হালনাগাদ যে তথ্যটি রয়েছে সেটি যেন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সংগ্রহ করতে পারেন এবং অন্তর্ভুক্তি করতে পারেন, সেই লক্ষ্যে তাদের যে চ্যালেঞ্জ সেটি কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবেই বলা যায় যে নিয়েছেন এবং তারা সেই বিষয়ে দক্ষ এবং সেই বিষয়টি তারা পুরোপুরি করতে পারবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন নির্বাচন কর্মকর্তারা। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটাররা হালনাগাদ যে কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে তা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মশালা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা। আরো জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, সেবা প্রার্থীরা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। এরশাদ তাফিক যেটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার 42টি ইউনিয়নের 5টি উপজেলা ও 3টি পৌরসভা রয়েছে। এর মধ্যে 3টি পৌরসভা ও 5টি উপজেলা এবং কয়েকটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি নাই। আর অনেক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রকার মামলার কারণে তারা পলাতক রয়েছে। এর মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলায় 1 নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকার কারণে এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তো প্রশাসক নিয়োগ করার পরে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং কোনো জনপ্রতিনিধি না থাকার কারণে শত শত সেবা প্রার্থীরা প্রতিদিনই নানা প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের মনের কথাটাও তারা কিন্তু কোনো জনপ্রতিনিধির কাছে বলতে পারছেন না। তারা ইউনিয়ন পরিষদে এসে প্রতিদিনই কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু তারা ঘুরছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ইউনিয়ন পরিষদের যে স্বাভাবিক সেবা নিতে এসেছেন, তারা একটা জন্ম নিবন্ধন নিতেও যে কি কি সমস্যা হয় সেই সমস্যা কিন্তু তারা মোকাবেলা প্রতিনিয়তই করছেন। এ ব্যাপারে আমি যে দায়িত্বে রয়েছে প্রশাসক তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার ব্যক্তিগত অফিসিয়াল যে কাজ রয়েছে সেই কাজ সেরে কিন্তু পাশাপাশি যে ইউনিয়ন পরিষদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করা তার জন্য একেবারেই অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু যে না চেনার কারণে কিন্তু অনেকে যে সনদপত্র দিতেও কিন্তু তাদেরকে ভোগান্তি পড়তে হচ্ছে। আমি কয়েকজন সেবা প্রার্থীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিভিন্ন প্রকার সমস্যায় কিন্তু তারা মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে কিন্তু একটি সনদপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন থেকে শুরু করে যে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক যে সেবা আছে সেই সকল সেবা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। তো অনেকের ছোট ছোট যে সমস্যা রয়েছেন তারা সেই সমস্যাগুলো খুলে বলার মতন কিন্তু তারা লোক পাচ্ছেন না। অনেকে বলছেন যে জনপ্রতিনিধি না থাকা, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় তাদের যে সমস্যার কথাটা তারা কিন্তু বলতে পারছেন না। এখানে যে সচিব রয়েছেন তার কাছে যে এসে বলবেন, সেখানে একজন সচিবের কাছে শত শত নারী পুরুষ কিন্তু আসছে বিভিন্ন সমস্যা নিয়ে, সেই একা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারছেন না বলে তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে নির্ধারিত জনপ্রতিনিধি না থাকার কারণে সকল যে সেবা প্রার্থীরা সবাই কিন্তু ইউনিয়ন পরিষদের যে বা পৌরসভার যে পরিষদ রয়েছে সেই সচিবের কাছে আসছেন। সচিব কিন্তু একা কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারছেন না। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কিন্তু সচিবের রুমের সামনে কিন্তু শত শত সেবা প্রার্থীরা কিন্তু এসে ভিড় করছেন। তারা কিন্তু সঠিক সেবাটা পাচ্ছেন না এবং একজন সমস্যার সমাধান করে যে রয়েছে সে কিন্তু সকলের সাথে কথা বলতে পারছে না, যে কারণে কিন্তু
কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই কিন্তু সে ইউনিয়ন পরিষদে বা পৌরসভার সামনে এসে দাঁড়িয়ে কিন্তু তার কোনো সমস্যার সমাধান করতে পারছেন না বলে তারা জানিয়েছেন যে অতি তাড়াতাড়ি কিন্তু এই যে সকল ইউনিয়ন পরিষদে সে জনপ্রতিনিধি নাই সে সকলে কিন্তু তারা নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু চাচ্ছেন অতি তাড়াতাড়ি কিন্তু জনপ্রতিনিধি যদি হয় তাহলে জনপ্রতিনিধির কাছে কিন্তু সাধারণ মানুষ তাদের সমস্যার কথা খুলে বলতে পারবে এবং তাদের সমস্যার সমাধান হবে বলে তারা জানিয়েছেন। আর তারা কিন্তু আরেকটা জিনিস জানিয়েছেন যে এখন কিন্তু প্রত্যেকটা কর্মের ক্ষেত্রেই কিন্তু ইউনিয়ন পরিষদের সেবা বা পৌরসভার সেবাটা কিন্তু তাদের জরুরি হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বা পৌরসভার দুর্ভোগের চিত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার দুর্ভোগের চিত্রটি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা এবং তারা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন সেটাই জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কনকনে শীতে সর্দি, কাশি ও ডায়রিয়া নিয়ে চাঁদপুর ও বরিশালের হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ ও শাকিল মাহমুদ। শুরুতেই যাচ্ছি চাঁদপুরে শরীফের কাছে। শরীফ, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং কি ধরনের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। ইশরাত, চাঁদপুরে কিন্তু এই যে বিশেষায়িত ডায়রিয়া হাসপাতাল রয়েছে অর্থাৎ ICDDRB হাসপাতাল, এখানে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে 3 গুণ। অর্থাৎ এখন কিন্তু প্রতিদিন গড়ে 3 শতাধিক রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এই হাসপাতালের যিনি প্রধান রয়েছেন ডাক্তার আল ফজলের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি বলেছেন শীত বাড়ার সাথে সাথে কিন্তু ডায়রিয়ার প্রকোপ বেড়েছে এবং রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 15 দিনে প্রায় এই হাসপাতালটিতে 5,000 রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই কিন্তু শিশু, অর্থাৎ 85% কিন্তু শিশুরা এখানে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো আমি কথা বলেছি তার সাথে, তিনি বলেছেন আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা করালে কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে এই ডায়রিয়া সেরে যায় এবং তিনি বলেছেন যে ডায়রিয়া হওয়ার সাথে সাথে যদি তার সাথে জ্বর এবং বমি থাকে তাহলে নিকটস্থ হাসপাতালে যেন দ্রুত ভর্তি করানো হয়। এই হাসপাতালটি একটি বিশেষায়িত ডায়রিয়া হাসপাতাল অর্থাৎ ICDDRB হাসপাতাল। এখানে চাঁদপুর ছাড়াও কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার রোগীরা কিন্তু এখানে আসেন। তো আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে কিন্তু দেখাতে চাই, এই হাসপাতালে কিন্তু সকাল থেকেই কিন্তু আমি রোগীদের ভিড় দেখেছি। আমি রোগীদের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু তাদের শিশুদেরকে নিয়ে কিন্তু এই হাসপাতালে আসছেন এবং ভর্তি করাচ্ছেন। তো চিকিৎসকরা বলছেন আসলে যে তাদেরকে আতঙ্কিত না হয়ে কিন্তু শিশুদেরকে খাওয়ার স্যালাইন নিয়মিত খাওয়ানোর জন্য এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যেন তাদেরকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হয় শিশুদেরকে এবং শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়া হয়। এবং এই যে রোটা ভাইরাস, এটি কিন্তু 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু সেরে যায়। আমি এখানে যারা রোগী রয়েছেন আর রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন হঠাৎ করেই কিন্তু শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন এবং তারা কিন্তু নিরুপায় হয়ে এই হাসপাতালটিতে নিয়ে এসেছেন। তো আমার কাছে চাঁদপুর থেকে এই ছিল ডায়রিয়া হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী শাকিলের কাছে। সে আসলে বরিশাল থেকে জানাবেন শীতজনিত রোগী কেমন বাড়ছে হাসপাতালে। শাকিল। দেখুন, বরিশালের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে বরিশালের বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেগুলো ঘুরে আমরা যেটা দেখেছি যে প্রতিনিয়তই আসলে বেশিরভাগ যারা রোগী আছে তারা কিন্তু শ্বাসকষ্ট এবং যে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে কিন্তু বেশিরভাগ হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই হাসপাতালটিতে যে শিশুদের জন্য যে ডায়রিয়া যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডে আমরা যেটা দেখেছি যে মাত্র 12টি বেড কিন্তু বরাদ্দ আছে, কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে 21 জন শিশু। এছাড়া আমি যদি একটু বিভাগের চিত্রটা
আপনাদেরকে বলতে চাই যে বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলায় এখন পর্যন্ত শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে 61 জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 217 জন। এছাড়া আমি যদি এবছরের শুরু থেকে এখন পর্যন্ত যে এই 13 দিনের যদি চিত্রটা আপনাদেরকে বলতে চাই, তাহলে এখন পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে 563 জন এবং ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 2130 জন এবং প্রতিনিয়তই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। আপনারা দেখছেন যে এই শেরেবাংলা হাসপাতালের যে বহির্বিভাগ, এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে এই রোগীরা কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছে এবং বহির্বিভাগেও কিন্তু এখান থেকে চিকিৎসা নিচ্ছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা রোগীর স্বজন আছে তাদের সাথে। এই যে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া নিয়ে প্রতি মুহূর্তে যে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে, আসলে এখানে চিকিৎসা নিতে এসে ভোগান্তি এবং হিমশিমের শিকার হচ্ছে। প্রতিনিয়ত মানুষ হিমশিমের শিকার ভোগান্তির শিকার হচ্ছে এবং সবাই সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। দেখেন আপনি লাইন ওইখান থেকে সকাল থেকে লাইন দাঁড়িয়ে থাকে, মানুষ 2টার পরে রুগী ডাক্তার চলে যায় এবং পরবর্তীতে আর মানুষ দেখাইতে পারে না। পরবর্তীতে হলো যে মানুষ এরকম ভোগান্তিতে পড়ে, ডাক্তার চলে যায় 2টার পরে, ডাক্তার চলে গেলে তখন এই মানুষগুলোকে বলা হয় আবার কালকে আসবে। তো এত দূর দূরান্ত থেকে মানুষ এসে আজকে আবার যদি ফেরত যায়, তারপরে আবার কালকে কিভাবে তারা আসে, কিভাবে আসবে, এটা একটা অনেক বড় ধরনের সমস্যা মানুষ পোহাতে হচ্ছে। আমরা কিন্তু রোগীর স্বজনদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু প্রতি মুহূর্তে অভিযোগ করছে যে তারা আসলে যে কাঙ্ক্ষিত সেবার জন্য হাসপাতালগুলোতে আসে তা কিন্তু তারা পাচ্ছে না। যদিও স্বাস্থ্য বিভাগ আমাদেরকে দাবি করেছে যে এই শীতজনিত রোগ মোকাবেলায় কিন্তু প্রতিটি হাসপাতালে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যদিও হাসপাতালগুলোতে রোগী বাড়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলেও কিন্তু তারা স্বীকার করেছে। তবে তারা যেটা জানিয়েছে যে এই শীতজনিত রোগ মোকাবেলায় যেমন শিশু এবং বয়স্কদের দিকে আলাদা নজর রাখতে হবে এবং সবাইকে কিন্তু তারা সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ধন্যবাদ আপনাদেরকে। তীব্র শীতে চাঁদপুর ও বরিশালের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং চিকিৎসকরাও রীতিমতো হিমশিম খাচ্ছে সেবা দিতে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ এবং শাকিল মাহমুদ। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে নেত্রকোনার মগরা নদী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, দখল দূষণ রোধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, হাওর বাউর নদ নদী এবং অসংখ্য খাল বিল বেষ্টিত এই নেত্রকোনা জেলা। এই জেলাকে বলা হয় ভাটির অঞ্চল। তো এই যে নেত্রকোনা জেলার যে প্রধান নদ নদীগুলো রয়েছে, এসব নদ নদীর মধ্যে আমরা সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যে বিষয়টি জানতে পেরেছি যে জেলায় অন্তত 57টি নদী কিন্তু একেবারেই অস্তিত্ব সংকটে রয়েছে। এর মধ্যে হাতে গোনা 4-5টি নদ নদী রয়েছে যেগুলো এখনো স্রোত প্রবাহ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোমেশ্বরী নদী এবং কংস নদী, হাওড়াঞ্চলের ধনু নদ এবং আমি যে নদীর তীরে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মগরা নদী। এই মগরা নদীকে কেন্দ্র করেই কিন্তু নেত্রকোনা জেলা শহরটি গড়ে উঠেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে এই মগরা নদীটি কিন্তু এই নেত্রকোনা জেলা শহরকে একেবারেই পেঁচিয়ে রেখেছে এবং এই নদীটি একসময় স্রোতস্বিনী নদী এবং খরস্রোতা একটি নদী ছিল। এই নদীর তীরে অসংখ্য দোকানপাট, ব্যবসা বাণিজ্য কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। বিশেষ করে এই নদীটির এক সময় যে স্বচ্ছ পানি ছিল, সেই পানি কিন্তু এখন একেবারে কি বলবো, যে শহরের যে বিভিন্ন বর্জ্য এবং আবর্জনা ময়লার ভাগার এই নদীর তীরে এনে শহরের মানুষজন তারা স্তূপ করে রাখেন। এতে নদীর পানি একেবারে দূষিত হয়ে গেছে। নদীর কোথাও কোথাও কিন্তু আপনার নদীর মধ্যে একেবারে চর পড়ে গিয়েছে এবং অসংখ্য জায়গায় কিন্তু বিভিন্ন মানুষ এই নদীকে দখল করে নিয়েছে। এতে করে যে বিষয়টি হয়েছে যে এই যে মগরা নদী, মগরা সহ এই নেত্রকোনা অঞ্চলের যে কয়টি প্রধান নদ নদী রয়েছে, প্রত্যেকটি নদ নদী কিন্তু একেবারেই অস্তিত্ব সংকটে রয়েছে এবং
এই এলাকার যারা সচেতন মানুষ রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে এই যে নদ নদীর এইসব বেহাল দশার কারণে কিন্তু এর যে বিরূপ প্রভাব, সেই প্রভাবটি কিন্তু এই নেত্রকোনা অঞ্চলের সাধারণ মানুষের জীবনেও পড়ছে। বিশেষ করে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। এবং এই যে জেলার যে জীববৈচিত্র্য, আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যে নেত্রকোনা জেলা কিন্তু একটি হাওড়াঞ্চল। এই জেলা অসংখ্য পর্যটন এলাকা রয়েছে। তো এইসব পর্যটন এলাকাগুলোতে মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখানে ঘুরতে আসেন। তো আমি নেত্রকোনার যিনি জেলা প্রশাসক, জেলা প্রশাসনের সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই মগরা নদী কিন্তু বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন। কিছু কিছু জায়গায় কিন্তু তারা অবৈধ যে স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদও করেছেন। তবে দীর্ঘদিন প্রায় বছর দুয়েক ধরে কিন্তু এগুলা বন্ধ রয়েছে। তো এখানকার যা স্থানীয় মানুষ আছেন তাদের দাবি যে এই যে নেত্রকোনা জেলা শহরের প্রধান যে নদী মগরা, এই মগরা নদীকে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে এবং এই নদীর যে অবৈধ দখল উচ্ছেদ করতে, নদীটির গতি প্রবাহকে স্বাভাবিক করতে যথাযথ উদ্যোগ নেবে সরকার, এমনটি কিন্তু নেত্রকোনার মানুষের দাবি। এই ছিল আমার কাছে নেত্রকোনার নদ নদীর দূষণ ও দখল নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে নেত্রকোনার মগরা নদী এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। নওগাঁয় যত্রতত্র বেড়েছে ময়লার ভাগাড়, নেই পর্যাপ্ত ডাস্টবিন, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন? ইশরাত, নওগাঁর পৌরসভার মানুষের মুখে মুখে একটি কথা বলা হয়, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে নওগাঁয় আছি। নওগাঁ পৌরসভাটি বেশ পুরনো, 1963 সালে প্রতিষ্ঠিত। এই নওগাঁ পৌরসভাটি 1980 সালে দ্বিতীয় শ্রেণীতে এবং 1989 সালের প্রথম শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার আয়তন প্রায় 28 বর্গ কিলোমিটার। এখানে 2 থেকে 2.5 লক্ষ জনসংখ্যার বসবাস করলেও নওগাঁ পৌরবাসী ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নওগাঁর 11টি পৌরসভায় নেই ভালো রাস্তাঘাট, খানাখন্দে ভরা, ময়লার ভাগাড়, যত্রতত্র ময়লার কোনো ট্যাঙ্কি বা রাখার যে নির্ধারিত যে কোনো স্থান সেটা নেই। আজ থেকে প্রায় 6 বছর আগে নওগাঁয় পয়ঃবর্জ্য শোধনাগার নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, কিন্তু সেই প্রায় 14 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়ে আছে, কোনো কাজে আসছে না, কার্যক্রম শুরু হয়নি। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর সি অফিস মোড় এলাকায়। আমার ডান পাশে চক্ষু হাসপাতাল, বাম পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পিছন দিকে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ একটি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে ময়লার ভাগাড় পড়ে আছে। এই ময়লার ভাগাড়ে কুকুর ঘোরাফেরা করছে, এখানে রাস্তাতে কুকুর ঘোরাফেরা করে এবং যত্রতত্র এই অবস্থা। আমি পৌরসভার একজন নাগরিকের সাথে কথা বলার চেষ্টা করবো, যে একজন ভদ্রমহিলা এই পথে যাচ্ছে, তাকে জানার চেষ্টা করবো যে আসলে আপনার নাগরিক সুবিধা কিরকম পাচ্ছেন। আসলে আসসালামু আলাইকুম। নাগরিক সুবিধা বলতে আমরা অনেক অসুবিধার মধ্যে আসছি, তেমন নাগরিক সুবিধা বলতে কিছু পাচ্ছি না। এখানে পাশে ডাস্টবিন, এখানে আমাদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, রাস্তার এই অবস্থা, মশা মাছি, আপনি বছরে 2-1বারও মনে হয় আপনি ফগার মেশিন দিয়ে মশা মারার ব্যবস্থা করে না। আমরা সব সাইড দিয়ে আমরা বঞ্চিত। আমরা ট্যাক্স দিতেছি, প্রত্যেক বছরে পানির ট্যাক্স, পৌর ট্যাক্স, সব ট্যাক্স দিতেছি, বাট আমরা তেমন সুবিধা পাচ্ছি না। এখানে দেখেন, এখানে একটা প্রশিক্ষা বিদ্যানিকেতন, এখানে প্রশিক্ষামূলক ব্যবস্থা, অথচ একদম মেন রাস্তার পাশে এই অবস্থা। যখন আপনার বৃষ্টি শুরু হয়, আষাঢ় শ্রাবণ মাস, এখানে 1 হাঁটু পানি, আর এই সব ময়লাগুলো পানিতে পুরো রাস্তা ডুবে যায়। এই ময়লার মধ্যে দিয়ে আমরা ভিজতে ভিজতে পানি, ময়লায় ময়লা, একদম নাজেহাল অবস্থা। কি আর বলবো। আমি দেশ টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে কিনা এই জিনিসটা এনাদের এই ময়লা জানাচ্ছিলেন একজন নাগরিক তার ক্ষোভের কথা। তিনি যেমনটি বলছিলেন, নওগাঁর 9টি পৌরসভায় একই অবস্থা, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে বিশেষ পয় নিষ্কাশনের ব্যবস্থা
ড্রামের অভাব, বিশেষ করে সুপরিকল্পিত ময়লা নিয়মিত এই ময়লা আবর্জনা ঠিক মতো নিয়ে যাওয়া হয় না, যে কারণে মূলত আস্তে আস্তে ক্রমশ এটা স্তূপ আকারে জমে যাচ্ছে। তো ইশরাত নওগাঁ থেকে এই ছিল আমার কাছে ময়লার ভাগাড় নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নওগাঁয় বেড়েছে ময়লার ভাগাড় এবং নেই পর্যাপ্ত ডাস্টবিন, এবং এই কারণে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন। নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় নেই কোনো ব্রিজ, চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ভোগান্তি পোহাচ্ছে হাজারো মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, স্থানীয় জনপ্রতিনিধি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা ব্রিজ তৈরি করতে, কি জানেন জানাবেন। ইশরাত, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, পেছনে যে সাঁকুটি দেখা যাচ্ছে বাঁশের সাঁকু, এরকম সাঁকু নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে অর্থাৎ বিছামারা এলাকায় পরপর 3টি সাঁকু রয়েছে। যে সাঁকু পার হইয়ে উপারে 3টি গ্রামে অন্তত কয়েক হাজার মানুষের চলাচলের মাধ্যম। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এই নদীর উপর দিয়ে কোনো স্থায়ী ব্রিজ তৈরি হয়নি। ব্রিজ তৈরি না হওয়ার ফলে ওপারে যারা বাসিন্দা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা এই সাঁকু পারাপার হয়ে প্রতিদিন আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলাচল করে। কোনো গর্ভবতী মা থাকলে তাকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সাঁকুটি পার হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয়। পাশাপাশি দৈনন্দিন কাজের জন্য এই সাঁকুই তাদের একমাত্র আসলে ভরসা। আসলে দীর্ঘদিন ধরে এখানকার মানুষ, জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের কাছে দাবি জানিয়েছিলেন যাতে এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। এখানে একজন ইউপি সদস্য রয়েছেন, স্থানীয় ইউপি মেম্বার ফয়েজ আহমদ। আমি তার কাছ থেকে একটু জানতে চাই, এই যে ব্রিজগুলো না হওয়ার ফলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? স্বাধীনতার 53 বছর হতে আজ পর্যন্ত আমাদের এই এলাকার মানুষ এই বাঁশের সাঁকু দিয়ে পারাপার করছে। আমাদের এখানে সরকারি কলেজ এবং মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করার ছেলে মেয়েদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এই এলাকায় 3টা স্পটে 3টা ব্রিজের প্রয়োজন আছে। আমরা বিভিন্ন দপ্তরে লেখালেখি করছিলাম, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে এবং জেলা পরিষদে এবং এলজিডি। আমরা অনেক জায়গায় লেখালেখি করার পরেও আজকে দীর্ঘদিন ধরে আমরা এইগুলি ব্রিজগুলি হচ্ছে না, পাচ্ছেন। আমাদের এই 3টা স্পটে 3টা স্থানে 3টা ব্রিজ প্রয়োজন। এখন আমরা এই দেশ টিভির মাধ্যমে এই দেশ টিভির মাধ্যমে আবেদন জানাতে চাই সরকারের উচ্চপদস্থ যে আছে, আমাদের দপ্তরগুলি আছে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এলাকার মানুষের এটা প্রাণের দাবি, এটা অতি প্রয়োজন। বর্তমান সরকারকে আমি বলবো, অনুরোধ করবো আমাদের এই দ্রুত সময়ে এই ব্রিজগুলি যাতে করে দেয়, এটা আমার দাবি। সাঁকুর উপরে কি পরিমাণ মানুষের বসবাস? এখানে আমাদের এইদিকে মনে করেন 3টা গ্রাম আছে, 3 গ্রামের হয়তো 250-300 ফ্যামিলি হবে। মনে করেন ওখানে 1000 খানিক বসবাস আছে লোক। এদিকে স্কুল শিক্ষার্থীরা যাতায়াত করে, তার মসজিদ মাদ্রাসা কলেজ। বর্ষাকালে মনে করেন এখান থেকে আমরা যাতায়াত করতে পারি না, কারণ এখানে সাঁকুটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, যাওয়ার কারণে অনেক দুর্ভোগে আমরা আছি। আমরা চাই বর্তমান সরকারের কাছে যাতে দ্রুত আমাদের এই ব্রিজ 3টায় সম্পূর্ণ করে। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে এটাই। বর্ষাকালে সাঁকু দিয়ে চলাচল করা যায় কিনা, কি অবস্থা হবে? আমাদের অত্যন্ত কষ্ট হয়। এই বর্ষাকাল হলে আমরা স্কুলে যেতে পারি না, ছেলেমেয়েরা বাজারে যেতে পারে না, বা হাট বাজারে যেতে পারে না। বর্ষায় পানি তেমদম হয়ে যায়, সাঁকু বেশি পানি হলে সাঁকু তো ভেঙে যায়। আমাদের অত্যন্ত কষ্ট হয় আর কি। ধন্যবাদ। হ্যাঁ, বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হয়, আর লোকজন চলাফেরা করতে অসুবিধা হয়। বর্ষার সময় আমরা খুব নির্ভয় আছি, খুব দুর্ভিক্ষের মধ্যে আছি। হ্যাঁ, আসলে ধন্যবাদ আপনাকে। যে স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধির কাছ থেকে শুনছিলেন তাদের যে দুর্ভোগের কথা, এই বাঁশের সাঁকুই যে নাইক্ষ্যংছড়ির উপজেলা সদর থেকে প্রাণ কেন্দ্রে যে বাঁশের সাঁকুগুলো স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত স্থায়ী ব্রিজ নির্মাণ হয়নি। তারা আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা বলছিলেন যে অতীতে রাজনৈতিক কারণে এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের যে এই সমস্যা দূর করার জন্য এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ উদ্যোগ গ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিছামারা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকায় চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, ফলে ভোগান্তি পোহাচ্ছে হাজারো মানুষ। এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারে শুরু হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, মেলায় কি কি মাছ পাওয়া যাচ্ছে জানাবেন এবং লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি এলাকায় প্রায় 200 বছরের অধিক সময় ধরে এই মাছের মেলা, পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মাছের মেলাটি অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের শেরপুর যে জেলাটি হচ্ছে সিলেট বিভাগের 4টি জেলার মোহনা, অর্থাৎ মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জের এই মোহনাস্থলে প্রায় 200 বছরের অধিক সময় ধরে কুশিয়ারা নদীর পাড়ে এই ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি উপলক্ষে। কুশিয়ারা নদীর যে পাড়ের স্থান সংকুলন না হওয়ার কারণে শেরপুরের পাশে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় সিলেট বিভাগের বিভিন্ন জায়গার, বিশেষ করে হাকালুকি, কাউয়াদিকি এবং সিলেটের বিভিন্ন অঞ্চলের মাছগুলো এখানে নিয়ে আসা হয় এবং দেশি অনেক প্রজাতির মাছ, কালীবাউস সহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে নিয়ে আসা হয় এবং প্রতি বছরই প্রায় এখানে 15 থেকে 20 কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকে। মূলত এটি হচ্ছে রাতের বেলা এই মাছের মেলা। এই মেলাটা শুরু হয় রাতের বেলা। রাত যত গভীর হয় ততই মাছ বেচা বিক্রি শীঘ্র হয়। এখানে দেশের বিভিন্ন জায়গার পাইকাররা মাছ নিয়ে আসেন এবং এখানে যারা আড়তদার রয়েছেন তাদের মাধ্যমে এই মাছটা স্থানীয় আড়তদারের কাছে সেটা পৌঁছে দেওয়া হয়। এটা মূলত পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলাটি আয়োজন করা হয় এবং এই মেলায় শুধু মাছের মেলা নাম হলেও এই মেলায় এখন একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে এবং এই মেলায় বিভিন্ন রকমের পণ্য সামগ্রী রয়েছে এবং এখানে গতকালকে রাত্রে মাছ মেলা শুরু হয়েছে। এখানে বাগাইর মাছ প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত দামের বাগের মাছ পর্যন্ত এখানে উঠেছে এবং রুই, কাতলা, মৃগেল এখানে নিয়ে আসা হয়েছে। আমি এখন কথা বলবো এখন একজন বিক্রেতার সাথে, তিনি জানাচ্ছেন যে কি ধরনের মাছ এখানে নিয়ে আসা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা কুশিয়ারা নদীর মাছ, আকালুকির মাছ এগুলা সংগ্রহ করে আনি মাছ বিক্রি। আপনি যেমনটি শুনছিলেন যে এখানে এই হচ্ছে এই মৌলভীবাজারের শেরপুরের মাছের মেলা সর্বশেষ। কোটি, আপনাকে ধন্যবাদ।